যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, ৬ জন ছাত্রের মাথায় সম্মানী পাগড়ি পরানো হয়েছে। এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, অত্যন্ত পুরাতন প্রতিষ্ঠান। আমার পাশে সম্মানিত সভাপতি মহোদয় বসা আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপজান, ওনারাও এইখান থেকে আলিফ বা তাসার সবক নিছেন। তাহলে অনুমান করা যায় মাদ্রাসার বয়স কম না। ঠিক আছে, স্বাধীনতার অনেক আগের মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে শতাব্দীর পর শতাব্দী আল্লাহ বাঁচায় রাখেন, আমিন বলেন। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন, বাঁচায় রাখেন, আল্লাহুম্মা আমিন। সকলেই বুঝবান, সমজদার মানুষ, সুরের দিকে তাকায়েন না, কথা বোঝার চেষ্টা করেন। দেখুন, যেহেতু একটি মাদ্রাসার প্রোগ্রাম, এখানে শিক্ষা দেওয়া হয়, শিক্ষার প্রতিষ্ঠান। আমরা শিক্ষার ব্যাপারে সকলেই জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। ঠিক তো? শিক্ষা জাতির মেরুদণ্ড ছোট্ট এই বাক্যের সাথে কম বেশি সকলেই পরিচিত। বাস্তবেই একটি জাতির মেরুদণ্ড সে জাতির শিক্ষা, কথা 100% বাস্তব। একটি জাতির উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি সবকিছু নির্ভর করে সে জাতির শিক্ষার উপরে। জাতি শিক্ষিত হবে সে জাতি প্রতিষ্ঠিত হবে, জাতি শিক্ষিত হবে সে জাতি আগাতে পারবে। জাতি অশিক্ষিত থাকবে সেই জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে সক্ষম হবে না। এজন্য শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষার বিকল্প একমাত্র শিক্ষা। ঠিক আছে তো? শিক্ষার কোনো বিকল্প নেই। কথা সংক্ষেপ করছি, লম্বা নয়। এখন আমাদের যে কথাটা বোঝার সেটা হলো, বলুন তো দেখি, যারা শিক্ষিত হচ্ছেন, শিক্ষার মাধ্যমে মানুষের শারীরিক বা দৈহিক কি কোনো পরিবর্তন হয়? একজন মানুষ শিক্ষা লাভ করলো, তার মানে কি সে শিক্ষিত হওয়ার কারণে তার শারীরিকভাবে কোনো পরিবর্তন হতে দেখেছেন আপনারা? হাত দুটো ছিল, যেহেতু শিক্ষিত, দুটার কাছে চারটে হয়ে গেছে। পা দুটো ছিল, যেহেতু শিক্ষিত, পা দুটোর কাছে চারটে হয়ে গেছে। এমনটি কখনো হতে দেখেছেন? না। তাহলে বোঝা যায় শিক্ষার মাধ্যমে মানুষের শারীরিক বা দৈহিক কোনো পরিবর্তন হয় না। আমরা এমনও দেখতে পাই, একই মার দুই সন্তান, একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত। শিক্ষিত ছেলেটা পরিপাটি না, স্মার্ট নয়, এত গোছগাছ সেজে গুজে থাকে না, হ্যাঁ। আর অশিক্ষিত ওনারই আর এক ভাই, ছেলেটা অত্যন্ত পরিপাটি, স্মার্ট হয়ে থাকে। অনেকে সিদ্ধান্ত নিতে ভুল করে, মনে করে যে এই যেটা পরিপাটি হয়ে আছে অথচ ওটা অশিক্ষিত, অনেকে মনে করেন যে এটাই মনে হয় শিক্ষিত। আর যেটা পরিপাটি থাকেন না, ওনাকে দেখে অনেকে মনে করেন যে এটা মনে হয় শিক্ষিত না, অথচ ওই ছেলেটাই শিক্ষিত। সিদ্ধান্ত নিতে অনেকে ভুল করে, কিনা বলেন? এটার দ্বারা বোঝা যায় যে শিক্ষার মাধ্যমে শারীরিক কোনো পরিবর্তন তেমনটা হয় না। তাহলে শিক্ষার দ্বারা পরিবর্তন হয় কোথায়, হয় কিসের? শিক্ষার দ্বারা পরিবর্তন হয় মানুষের ভেতরগত পরিবর্তন, আত্মার পরিবর্তন হয়। শিক্ষা আলো, এই শিক্ষার আলো যখন কোনো মানুষের ভেতরে জ্বলে ওঠে, অটোমেটিকলি সেই লোকটা আলোকিত মানুষ হয়ে যায়। ঠিক তো? এই শিক্ষার আলো ধারণ করার কারণে সে আলোকিত মানুষ হয়ে যায়। আর আপনারা জানেন, আলো যেখানে জ্বলে সেখানে কি অন্ধকার থাকতে পারে? কথা বলেন, থাকে? এই তো সামিয়ানার নিচে আলো জ্বালিয়েছেন, এখানে কি অন্ধকার আছে? নাই। অন্ধকার বিতাড়িত করবার জন্য লাঠি পেটা করা লাগে না, আলো জ্বললে অন্ধকার চলে যায়। একজন শিক্ষিত মানুষ, সে আলোকিত মানুষ, তার ভেতর বাহির আলোকিত হয়ে গেছে, তার হাতে মশাল আছে, আলো আছে। আলো যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে না। একজন শিক্ষিত মানুষ আলোকিত হওয়ার কারণে তার চতুর্পার্শ্বে কোনো ধরনের কোনো অন্ধকার ভিড় করতে পারবে না। এটাই যুক্তিসঙ্গত কথা। ঠিক বললাম বলেন? এই অন্ধকার বলতে কিসের অন্ধকার? অমাবস্যার রাতের ভিতগত অন্ধকার নয়। এই অন্ধকার বলতে বোঝায় কোরআন এবং সুন্নাহর বরখেলাফ জিন্দেগি যাপন করার অন্ধকার। এই অন্ধকার বলতে বোঝায় ফাহশা এবং মুনকারাতের অন্ধকার। এই অন্ধকার বলতে বোঝায় অন্যায় এবং অবিচারের অন্ধকার। এই অন্ধকার বলতে বোঝায় দুর্নীতি এবং স্বজনপ্রীতির অন্ধকার। এই অন্ধকার বলতে বোঝায় অসামাজিক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অন্ধকার। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? একজন আলোকিত মানুষ এই জাতীয় কোনো অন্ধকারের সাথে কখনো নিজেকে সম্পৃক্ত করতে পারবে না। এটাই বাস্তবতা হওয়ার কথা। ঠিক বললাম বলে?
এবার উত্তর আপনারা দিবেন, কথা আমি বলবো, প্রশ্ন আমি করব, উত্তর আপনারা দেবেন। এখানে বিজ্ঞ মানুষেরা আছেন, উচ্চশিক্ষিত বহু ভাইয়েরা, মুরব্বীরা আছেন, এখানে উচ্চশিক্ষিত অনেক ভাই বন্ধুরা আছেন। ইতিহাস কথা বলে আমরা সকলেই জানি, ভালো করে বোঝার চেষ্টা করেন। বাংলাদেশে শিক্ষার গণজোয়ার শুরু হয়েছে। এদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে গ্রাম, মফস্বল, নদীভাঙ্গা এলাকা, সীমান্তবর্তী এলাকার মানুষেরাও, পার্বত্য এলাকার মানুষদের ভেতরেও, নেহায়েত গরিব থেকে গরিব মা বাবার ভেতরেও এই চেতনার উদ্রেক হয়েছে, জাগ্রত হয়েছে। সকলেই চায় আমি যে করেই হোক খেয়ে দিন কাটাই আর না খেয়ে কাটাই, সর্বোচ্চ ত্যাগ করে হলেও, সর্বোচ্চ কষ্ট স্বীকার করে হলেও আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়া মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। ঠিকটা ঠিক বললাম? এই জন্য শিক্ষার কোনো জোয়ার শুরু হয়েছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, স্বাধীনতার 54 বৎসর চলমান, 53 বৎসর পার হয়ে 54তম বৎসর চলমান। মুরব্বীরা আপনারা সকলে আমার চাইতে ভালো জানবেন, স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশে শিক্ষিত মানুষ পার্সেন্টেজ হারে অনেক কম ছিল। মাত্র 23 থেকে 24 জন শতকরা মানুষ ছিল এদেশে শিক্ষিত। উল্টো বিপরীতে বৃহৎ সংখ্যক মানুষ, 75 থেকে 76 জনের উপরে মানুষ বাংলাদেশের শতকরা ছিল অশিক্ষিত। এই চিত্রটা এখন 53 বৎসরের ব্যবধানে সম্পূর্ণ উলটপালট হয়ে গেছে। বাংলাদেশে যেই পরিমাণ মানুষ সে সময় শিক্ষিত ছিল, এর চাইতে কম সংখ্যক মানুষ বর্তমান বাংলাদেশে অশিক্ষিত আছে। যেই বৃহৎ সংখ্যক মানুষ বাংলাদেশে অশিক্ষিত ছিলেন, এর চাইতে বেশি সংখ্যক মানুষ বর্তমান বাংলাদেশে এখন শিক্ষিত। তাহলে চিত্রটা একেবারে উলটপালট হয়ে গেছে কিনা বলেন? এবার আপনারা বলেন, তাহলে বাংলাদেশে মোটামুটি প্রায় 80% আলো জ্বলে উঠেছে। 80% শিক্ষিত মানুষ মানে 80% আলো ইতিমধ্যে বাংলাদেশে জ্বলে উঠেছে। ঠিক কিনা বলেন? আলোতে ভরে যাচ্ছে বাংলাদেশ। আমরাও দোয়া করি বাংলাদেশ যেন 100% আলোকিত হয়ে যায়। কথা বুঝাতে পারলাম কিনা? সম্মানিত হাজরিন, এবার আমার যে বিষয়টা আপনাদের থেকে জানার ইচ্ছা করছে সেটা হলো, আপনারা বলুন তো দেখি, সেই 53 বৎসর আগের সময় যখন অশিক্ষিত মানুষ বেশি ছিল, শিক্ষিত একেবারে নগণ্য, এখন শিক্ষিত মানুষ বেশি, অশিক্ষিত একেবারেই অল্প সংখ্যক। আপনাদেরকে যদি বলি আপনারাই বলবেন, বলতে অবশ্যই বাধ্য হবেন। যদি বলি হুজুর ভাই, সেই যুগ আর এই যুগ হিসাবে কোনটা ভালো ছিল? ওই যুগ তো অশিক্ষিত মানুষদের যুগ ছিল, ওইটাই কি ভালো ছিল, নাকি এই যুগ শিক্ষিত মানুষদের যুগ, না এটাই ভালো? আপনারা সকলেই উত্তর দেবেন। বিশেষ করে মুরব্বী বাপজানরা সকলে বলবেন, না হুজুর, ওই সময়ের মানুষ অশিক্ষিত থাকলে কি হবে, ওই যুগটা অশিক্ষিত মানুষদের যুগ হলেও এই যুগের চাইতে ওই যুগটাই আমরা ভালো দেখেছি, ভালো পেয়েছি। ঠিক কিনা? ওই যুগের মানুষগুলো মানবতাবোধ সম্পন্ন মানুষ ছিল। ওই যুগের মানুষগুলির ভেতরে দয়া ছিল, দরদ ছিল, ভ্রাতৃত্বের বন্ধন ছিল তাদের ভেতরে। ঠিক না ঠিক বললাম বলেন? ওই সময়ের মানুষগুলো অশিক্ষিত ছিল বটে, কিন্তু কোনো মানুষের অসুবিধায় পড়লে, কোনো সমস্যায় যদি পড়তেন, পুরা মহল্লাবাসী তার সমস্যাকে ভাগাভাগি করে সলভ করবার চেষ্টা করতেন। ওই সময়ের মানুষ, মহল্লার কোনো একজন মানুষ যদি কোনো সুখের সংবাদ পেতেন, মনে হয় যেন তার ফ্যামিলির কেউ সুখের সংবাদ পেয়েছে। এই সুখকেও তারা ভাগাভাগি করে উপভোগ করবার চেষ্টা করতেন। কথাকে ঠিক দেবে ঠিক বললাম বলেন? দোস্ত, সে সময়ের মানুষগুলো অশিক্ষিত ছিল, কিন্তু মানবতা বোধ সম্পন্ন মানুষ তারা ছিলেন। আর বর্তমান সময়ের মানুষ উচ্চ শিক্ষিত। কিন্তু আমি যদি বলি ভুল হবে না, এই বর্তমান সময়ে অনেক উচ্চ শিক্ষিত বহু মানুষ আমাদের সমাজে আছে, তারা শিক্ষিত বটে, কিন্তু তাদের হিংস্রতার সামনে আমাদের বন জঙ্গলের জীবজন্তুদের হিংস্রতাও কেমন যেন অনেক অংশে হার মানে। কথাকে ঠিক দেবে ঠিক বললাম? অনেক অংশ হার মানে। কথা বুঝার চেষ্টা করেন। বাংলাদেশে উচ্চ শিক্ষিত, বহু প্রতিষ্ঠিত উচ্চ শিক্ষিত মানুষ আছেন, আমি সবাইকে বলছি না, তবে অনেকেই আছেন যাদের হিংস্রতার সামনে জীবজন্তুদের হিংস্রতাও অনেক অংশে হার মানে। মানুষ তো দূরের কথা, জীবজন্তুরাও তাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ঠিক না ঠিক বললাম বলে?
তাহলে এমনটা তো হওয়ার কথা ছিল না। শিক্ষা তো জাতির মেরুদণ্ড ছিল, শিক্ষার মাধ্যমে মানুষ আলোকিত মানুষ হয়, মানবতাবোধ সম্পন্ন মানুষ হয়। অথচ মানবতাবোধ সম্পন্ন মানুষ তো কখনো হিংস্র হওয়ার কথা ছিল না, হিংস্র হওয়ার কথা ছিল না। তবে আজকের সমাজে অনেক উচ্চ শিক্ষিত ভাই বন্ধুদেরকে দেখি মারাত্মক টাইপের তারা হিংস্র। কথাকে ঠিক তবে ঠিক বলবো না। আমি মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই, দুই একটা মিসাল ভালো করে বোঝার চেষ্টা করেন। যুবক বন্ধুরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাই চাইলে সমাজের সব পরিবর্তন করে দিতে পারেন। ভবিষ্যৎ আপনাদের হাতে। ইসলামকেও ধারণ করে পুরা সমাজকে কোরআন এবং সুন্নাহর আদলে গঠন করবার চেতনা যদি আপনারা লালন করেন, আপনারা চেষ্টা করে যান, তাহলে সুফল সুদিন একদিন আসবেই আসবে। কথাকে ঠিক তবে ঠিক বললাম। আপনাদের দরকার চেষ্টা করা, আপনাদের দরকার পেছনে মেহনত করে যাওয়া। সম্মানিত হাজিরিন, এবার বোঝার চেষ্টা করেন, বাংলাদেশের নিকট অতীত থেকে দূর অতীতে যত বড় বড় চুরি এবং ডাকাতির ঘটনা ঘটেছে, খুব খেয়াল করেন, বাংলাদেশে নিকট অতীত থেকে দূর অতীত পর্যন্ত যত বড় বড় চুরি এবং ডাকাতির ঘটনা ঘটেছে, আপনারা কি বলবেন এই ডাকাতি এবং চুরির ঘটনার সাথে এদেশের ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর, ইটের ভাটায় যারা শ্রমিকগিরি করে অশিক্ষিত ভাই বন্ধুরা তারাই জড়িত ছিলেন? কথা বলেন, তারাই জড়িত ছিলেন। ব্যাংক লুট তারাই করেছে, শেয়ার মার্কেটকে ধসায় তারাই দিয়েছে, হলমার্ক কেলেঙ্কারির সাথে তারাই জড়িত ছিলেন, এদেশের হাজার হাজার কোটি টাকা তারাই গলতকরণ করেছে। আফসোস, এদেশের ছোট ছোট চোর যারা আছে, মসজিদের জুতা চুরি করে, পকেট থেকে 10, 20, 50 টাকা হয়তো বা কিছু খাবারের জন্য চুরি করলেও আমরা তাদেরকে শায়েস্তা করতে জানি। ঠিক তবে ঠিক বললাম? বলে তাদেরকে গাছের সাথে, খুঁটির সাথে বেঁধে তাদেরকে আমরা উত্তম মাধ্যমে সাইজ করতে জানি। মাগার এদেশের হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে, ডাকাতি করে, যারা ভোট করে, গলতকরণ করে, তাদেরকে শায়েস্তা করা তো দূরের কথা, তাদেরকে সার সার বলে বলে মুখের ফেনা উঠাই আমরা। কথাকে ঠিক তবে ঠিক বললাম? বলে এদেশের ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর, খেটে খাওয়া মানুষের এদেশের দুর্নীতির সাথে জড়িত নয়, চুরি এবং ডাকাতির সাথে তারা জড়িত নয়। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এদেশের সবচাইতে বড় বড় শিক্ষিত যারা, এদেশের সবচাইতে বড় চোর আমরা দেখেছি তারা, এদেশের সবচাইতে বড় ডাকাতির সাথে জড়িত যারা, এদেশের সবচাইতে বড় বড় শিক্ষিত যারা, তারাই ছিল। কথাকে ঠিক তবে ঠিক বললাম? বলে কই হওয়ার তো কথা ছিল শিক্ষিত মানুষ, আলোকিত মানুষ। আলোকিত মানুষ তো এই জাতীয় অন্যায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করার কথা ছিল না। কেমন আলো ধারণ করলো, যে আলো নেয়ার পরেও এখনো গভীর অন্ধকারের মধ্যেই নিমজ্জিত থাকতে হয়। এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে? জোরে বলেন, পারে না। যেই শিক্ষা মানুষকে দুর্নীতিবাজ বানায়, যেই শিক্ষা মানুষকে চোর বানায়, যেই শিক্ষা মানুষকে ডাকাতি শিক্ষা দেয়, মানবতা বোধ সম্পন্ন মানুষ জন্ম দিতে যেই শিক্ষা ব্যবস্থা সক্ষম নয়, জীবনেও কখনো কোনোদিন সেই শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক তবে ঠিক বললাম? সম্মানিত হাজিরিন, আরো দৃষ্টান্ত আপনাদেরকে দেই, ভালো করে বোঝার চেষ্টা করেন। আফসোস এবং দুঃখের সাথে কথা বলতে হয় দোস্ত, বাংলাদেশের 1 কোটির ঊর্ধ্বে মানুষ বিদেশে থাকে, প্রবাসী আছেন। ঠিক কিনা বলেন? কতগুলা? 1 কোটির ঊর্ধ্বে মানুষ বাংলাদেশের প্রবাসী আছেন। প্রবাসীদের মধ্য হতে ম্যাক্সিমাম প্রবাসী হলেন অশিক্ষিত। তারা আমাদের ভাই, বদনাম করছি না, তাদের সুনাম গাইতেছি। ম্যাক্সিমাম প্রবাসী অশিক্ষিত। কিছু প্রবাসী আছেন আধা শিক্ষিত, আর কিছু নগণ্য সংখ্যক প্রবাসী আছেন যারা উচ্চ শিক্ষিত। এবার আপনারা বলেন, এই যে 1 কোটির মতো প্রবাসী ভাইয়েরা বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আছেন, তারা বিবি, বাল বাচ্চা, মা বাবা, এলাকার বন্ধু বান্ধব, এলাকার মহব্বত, দেশের মহব্বত, সব কিছুকে মাটি করে, সব কিছুকে পদদলিত করে 1 যুগ, 1.5 যুগ, 2 যুগ, আরো কম বেশি সময় তারা বিদেশের মাটিতে কাটিয়ে দিলেন। জঙ্গলকে জঙ্গল বলে না, মরুভূমিকে মরুভূমি বলে না, রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, মাথার ঘাম পায়ে ফলায়া টাকা উপার্জন করে, দেহের রক্তকে পানি করে টাকা উপার্জন করে, নিজে ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো অল্প কিছু টাকা তাদের হাতে রেখে বাদবাকি ইনকাম করা সব
টাকা, সবগুলো টাকা দেশে পাঠিয়ে দেয় দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখবার জন্য। কথাকে ঠিক তবে ঠিক বললাম বলে। এদেশের 1 কোটির ঊর্ধ্বে প্রবাসী যারা বিদেশ থাকে, ম্যাক্সিমাম অশিক্ষিত। এই অশিক্ষিত ভাই বন্ধুরা বিদেশে ইনকাম করে দেশে টাকা পাঠায় দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য। আর আমরা দেখতে পাই এদেশের উচ্চ শিক্ষিত বহু মানুষ আছে যারা দেশের টাকা চুরি করে দেশেও রাখে না, তারা দেশের টাকা চুরি করে ডাকাতি করে বিদেশে পাচার করে। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? বুঝেন নাই? কথা বুঝেন নাই? আরে কপাল খারাপ, টাকাগুলি যদি দেশেও রাখতেন, কোন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ করতেন, তার উপরেও তো দেশের মানুষের কর্মসংস্থান হতো। তাও করে নাই, টাকাগুলো তারা বিদেশে পাচার করে দিয়েছে। ঠিক তবে ঠিক বললাম বলেন? এবার আপনারাই বলুন, এই জাতীয় শিক্ষিত যারা দেশের টাকা ডাকাতি করে বিদেশে পাচার করে, ওনারাই ভালো নাকি যারা অশিক্ষিত প্রবাসী ভাই বন্ধুরা যারা মাথার ঘাম পায়ে ফেলায়া রক্তকে পানি করে বিদেশে ইনকাম করে দেশে টাকা পাঠায়, এরাই ভালো? কারা ভালো? কারা ভালো? এই অশিক্ষিত প্রবাসী ভাই বন্ধুরা হাজার হাজার গুণে ভালো। কথাকে ঠিক তবে ঠিক বললাম বলে। দোস্ত কি বলবো আপনাদেরকে, আহারে কথায় কথা মনে পড়ে, সুর দিচ্ছে না, মন খারাপ করিয়েন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ এই শিক্ষিত মানুষরাই দেখতেছি বড় বড় অপরাধের সাথে তারা জড়িত। ঠিক তবে ঠিক বললাম বলে। যে অপরাধগুলি আমাদের সমাজের অশিক্ষিত যারা আছেন তারা করে না, সাধারণত দেখা যায় উচ্চ শিক্ষিত যারা, তারাই এই জাতীয় বড় বড় অপরাধ এবং অন্যায়ের সাথে সম্পৃক্ত এবং জড়িত হয়। আফসোস লাগে, শিক্ষা তো ভেতরে আলো জ্বালায়, আলোকিত মানুষ গড়ে তোলে, অথচ কেমন আলো সে গ্রহণ করলো যে আলো নেয়ার পরেও গভীর অন্ধকারের মধ্যে থাকতে হয়। আসলে এই আলো সেই আলোই না যে আলোর মাধ্যমে অন্ধকার দূর করা যায়। ঠিক তবে ঠিক বললাম বলে। দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করেন। অনলাইন অফলাইনের যুগ। আগে অফলাইনে কথা বলে মজা ছিল, অনলাইনে কথা বলা এখন বড় কষ্টকর, অত্যন্ত কঠিন, রিস্কি ব্যাপার। আমি আমার বাস্তব জীবনের একটা ঘটনা শোনাই, কারগুজারি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আসছি সিরাজগঞ্জ থেকে, উত্তর অঞ্চলের কোনো একটা জায়গায় ওয়াজ করতে গেছিলাম, 2 দিন ব্যাপী মাহফিল। দ্বিতীয় দিনের শেষ আলোচক ছিলাম আমি। আলোচনা একজন করতেছিলেন, স্কুলের দোতলায় আমারে বসতে দিয়েছিলেন। বসে আছি তো যেই ছেলেটা আমার খেদমত করতেছিলেন, ছেলেটা এক পর্যায়ে আমাকে বললেন, হুজুর চা খান, পান খান। আমি বললাম, চা পানের অভ্যাস আমার নাই, তুমি চুপ করে বসো, তোমার সাথে কিছুক্ষণ গল্প করি, চা এবং পানের ফিকির তোমার করা লাগবে না। তো ছেলেটার সাথে এ কথা সে কথা নানান কথা গল্প করতে করতে এক পর্যায়ে বলেছিলাম, ভাই তুমি কি করো? তখন ছেলেটা মুচকি হাসিতে বলে, হুজুর এই যে স্কুল দেখতেছেন, এই স্কুলের দফতরি আমি। তা আমি বললাম, তোমার বাড়ি কোথায়? ছেলেটা তখন বলে, হুজুর এই এলাকায় আমার বাড়ি। বললাম, বাহ, তোমার কপাল তো বড় ভালো গো, গ্রামের ছেলে গ্রামে কর্মসংস্থান হওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার, তোমার কপাল বড় ভালো, যার কারণে গ্রামেই তোমার চাকরির ব্যবস্থা হয়েছে। ছেলেটি মুচকে হাসি দিয়ে মাথাটা একটু নাড়ায়া আমার কথার স্বীকৃতি দিল। ও বুঝাতে ছিল, জি হুজুর আসলে আমার কপাল ভালো, না হলে গ্রামে চাকরি তো আমার হওয়ার কথা ছিল না। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে আবারও প্রশ্ন করেছিলাম, এই তুমি যে চাকরিটা সংগ্রহ করলে, এই চাকরিটা সংগ্রহ করতে কি তোমার কোনো পয়সা খরচ হয়েছে? বুঝছেন কি, পয়সা খরচ হয়েছে? এই কথাটা যখন জিজ্ঞাসা করেছি, ছেলেটা মাথা নিচ দিক করে ফেলছে, আর মাথা উঠায় না তো উঠাই না। আমি নিচ দিয়া ওর চেহারার দিকে তাকায় দেখতেছি, ওর চোখ দুটো পানিতে টইটম্বর, মনে হচ্ছে টপ টপ করে পানি ছেড়ে দিবে। আমার বোঝার বাকি নাই, ওর এখনো ক্ষত শুকায় নাই। আমি কাঁচা ঘায়ে লবণ ছিটিয়েছি, আমার এই কাজটা করা ঠিক হয় নাই, এখনো ক্ষত ওর গায়ে আছে, আমি সেই ক্ষতর উপরে লবণ ছিটালাম, ঠিক হয় নাই আমার। অনেকক্ষণ পরে তার চেহারাটা ওঠানোর পরে টিস্যু পেপার নিয়ে চোখ দুটো মুছে পরিষ্কার করার পরে আমার দিকে তাকিয়েছে অপলক নেত্রে, আমার দিকে বাকরুদ্ধের মধ্যে তাকিয়েছে। দিকে তাকিয়ানের আমি তখন তাকে বলেছিলাম, ভাই তোমাকে আর বলতে হবে না, না বলা তো আমি বুঝতে পেরেছি আসলে তুমি কিসের শিকার হয়েছিলাম। তখন ছেলেটি বলে, হুজুর অন্য কেউ হলে বলতাম না, আপনি জিজ্ঞাসা করেছেন আপনাকে বলবো। আমি বললাম, না বলাতেও তো বুঝতে পেরেছি। ছেলেটি বলে, না হুজুর বলবো, শোনেন। বললাম, ঠিক আছে তাহলে বলো। তো এই সমাজে আমার এই ছোট্ট একটা চাকরি জোগাড় করতে খুব বেশি পয়সা খরচ হয় নাই, মাত্র 12 লক্ষ টাকা ব্যয় হয়েছে।
এই 12 লক্ষ টাকা আপনাদের অনেকের হাতের ময়লা হতে পারে, কিন্তু আমার এবং আমার মতো অনেক আছেন যাদের পুরা লাইফ আর পুরা জীবন, ঠিক বললাম। এদেশের গরিব অসহায় অভিভাবক অভিভাবিকা যারা আছেন, জীবনে তাদের শখ পূরণ করে না, দামি কখনো শাড়িটা পর্যন্ত মা কিনে পরিধান করে না, বাবা কখনো দাম দিয়ে জুতাও কেনে না, অল্প টাকা দিয়ে সবকিছু সম্পন্ন করে টাকা বাঁচায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। এই ছেলে মেয়ে লেখাপড়া করবে, চাকরি বাকরি করবে, এরাই আমাদের শখ পূরণ করবে, এরাই আমাদের ভাগ্যের পরিবর্তন করবে। আজকে কষ্ট করি, আগামীতে আমাদের জন্য সুফল আসছে। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে একটা অবস্থানে যখন যাবে, আমাদের সব কিছু তারা পূরণ করে দিবে। হ্যাঁ, এই সমাজ তাই পূরণ করে দিচ্ছে। শেষ পর্যন্ত 4% যে ছোট্ট একখানা ভিটে বাড়ি ছিল, ছেলেটার চাকরি দিয়েতে গিয়া, চাকরি জোগাড় করতে গিয়া সেই ভিটা বাড়িটাও বিক্রি করে দিতে বাধ্য হলো। কথাকে ঠিক বললাম বলেন? এই যদি হয় মানুষের স্বভাব, আজকে মানুষ ছাড়া অন্য কোন জাতি কেমন দেখবেন না, যারা স্বজাতির রক্ত চুষে নিজে বড় হতে চায়, একমাত্র মানব সম্প্রদায় যারা নিজেদের রক্ত চুষে নিজেরা বড় হতে চায়, এরা মানুষ না, এটা মানুষ রূপী হাইওয়ানের চাইতো তারা নিম্নমানের। কথা বুঝাতে পারলাম কিনা বলে? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবার সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই, ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। তাহলে দেখলাম, বুঝলাম এতক্ষণ আলোচনার দ্বারা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা দেখতেছি, আমি সবাইকে বলছি না, অনেকে ভালো আছেন, তবে ম্যাক্সিমাম আমরা দেখতেছি বিভিন্ন ধরনের বড় বড় অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। কথা বোঝাতে পারলাম কিনা? আসলে যেই শিক্ষা মানুষকে আলোকিত করে গড়ে তোলে না, যেই শিক্ষা মানুষকে মানবতার শিক্ষা দেয় না, যেই শিক্ষা মানুষকে নীতিবান করে গড়ে তোলে না, যেই শিক্ষার মাধ্যমে আখিরাতের চিন্তায় উজ্জীবিত হতে পারে না, প্রকৃত অর্থে ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে জাতির গুড়া থাকবে না। কথা বুঝলেন? গুড়া বোঝেন? বোঝেন না? জাতির কিচ্ছু থাকবো না, হাড় হাড্ডি ভেঙে চুরমার করে দিবে তারা। ঠিক বললাম বলে? এবার আসেন সামনের দিকে নিয়ে যাই। তাহলে হুজুর, এই সমস্যা সমাধান কিভাবে করা যায়? এতদিন পর্যন্ত আপনারা জানছেন শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরাও জানি, তবে শুনুন, এই ছোট্ট বাক্যটাকে একটু পরিবর্তন করে দেন। শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথা বললে চলবে না, আমাদেরকে বলতে হবে সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এখন আসেন, সুশিক্ষা কেমনে হবে? সুশিক্ষা কিসের মাধ্যমে হবে? যেই শিক্ষা সিলেবাসে কোরআন থাকবে না, যেই শিক্ষা সিলেবাসে হাদিস থাকবে না, যেই শিক্ষা সিলেবাসে নবীদের সুন্নাত তালিম থাকবে না, ওই শিক্ষা সিলেবাস কখনো সুশিক্ষিত নাগরিক করে গড়ে তুলবার প্রকৃত অর্থে সুশিক্ষার সিলেবাস হতে পারে না। অতএব সুশিক্ষিত নাগরিক যদি আমরা গড়ে তুলতে চাই, জন্মাতে চাই, তাহলে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থাতে জরুরি ভিত্তিতে কোরআন এবং সুন্নাহকে ইয়াদ করতে হবে। 1 নম্বরে কোরআন এবং সুন্নাহকে জায়গা করে দিতে হবে। ঠিক বললাম বলেন? আজকে আপনারা বলুন, আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন, আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি সেকশন থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত কোন জায়গায়, কোন ক্ষেত্রে আল্লাহর কালাম পবিত্র কোরআন শিখানোর ব্যবস্থা, সহি শুদ্ধ করে কোরআন পড়ানোর ব্যবস্থা আছে? কোন জায়গায় আছে? কেউ কি বলতে পারবেন? জাতীয় শিক্ষা ব্যবস্থায় আছে? প্রাইমারিতে আছে, মাধ্যমিকে আছে, উচ্চ মাধ্যমিকে আছে, ইউনিভার্সিটিগুলিতে আছে? কোনো জায়গায় নাই, কোনো জায়গাতে নাই। সহি শুদ্ধ করে কোরআনের পাঠ, আকীদা শেখানো, মানুষকে আখিরাতমুখী করে গড়ে তোলার কোন ধরনের কোন পাঠ আজকে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থাতে নাই। ঠিক বললাম বলেন? দোস্ত, আফসোসের সাথে বলতে হয়, আমার সন্তানের বয়স যখন 7, আল্লাহ রাসূলের হাদিস, তাকে নামাজের নির্দেশ করো। আমার সন্তানের বয়স যখন 10, রাসূল বলছেন তাকে হালকা পাতলা শাসন করে, মারপিট করে নামাজে দাঁড় করায় দাও। প্রাইমারি পাস করতে আমার ছেলে মেয়ের বয়স হয়ে গেল 10, 11, 12 বছর হয়ে গেল, অথচ প্রাইমারি প্রতিষ্ঠানগুলি আমার সন্তানকে আল্লাহর কালাম কোরআনে কারীম সহি শুদ্ধ করে পড়ায় দিতে পারলো না। ঠিক বললাম বলেন? তাহলে আমার সন্তানগুলি যাবে কোথায় যাবে বলেন? প্রাইমারি পাস করে যখন হাই স্কুলে চলে যায়,
তখন তাদের পাখা বেড়ে যায়। হাই স্কুল শেষ করে কলেজে যখন চলে যায় তখন আপনারকে মানার আর টাইম তার থাকে না। বিশ্ববিদ্যালয়ে যখন চলে যায় তখন তারাই অন্যদেরকে জ্ঞান বিতরণ করে, নেয়ার টাইম নাই, এখন দেয়ার টাইম। ঠিক না ঠিক বললাম? এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎকে আপনি বলেন। আমাদের জীবন শুধু 60 বছর কেন্দ্রিক না, আমাদের জীবন অনন্তকালের জীবন। যেই জীবনের শুরু আছে তার শেষ নাই। ওই জীবনের সফলতা অর্জন করাই হলো একমাত্র ইমানদার আর মুমিনদের জীবনের লক্ষ্য আর টার্গেট। ঠিক না ঠিক বললাম? বলেন। আজকে 60 বছরের জীবনের সফলতাকেই চরম সফলতা মনে করি আমরা অনেকেই। 60 বছরের জীবনের ব্যর্থতাকেই চরম ব্যর্থতা মনে করি। পায়ে হাত দিয়ে বলে নো, সিদ্ধান্ত আপনার ভুল। আসলে চরম সফলতা, অনন্তকালের জীবনের সফলতাই চরম সফলতা। চরম ব্যর্থতা, অনন্তকালের জীবনের চরম ব্যর্থতাই হবে চরম ব্যর্থতা। ঠিক না ঠিক বললাম? বলেন। দুনিয়ার জীবনে কিছু পাইলাম না পাইলাম আফসোসের কিছুই না। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে না শুকরি নয়। কথা বুঝাতে পারলাম? সবর করে বাস কোন রকমে আমার জীবন চলে যাবে। কিন্তু দোস্ত, আমার সন্তান যদি দ্বীন না শেখে, আমার সন্তান যদি আখিরাতমুখী না হয়, আমার সন্তানের আকীদা দুরুস্ত যদি না হয়, আমার সন্তান যদি কোরআন না শেখে, নির্ঘাত আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছি আমি আমার নিজের হাতে আমার সন্তানের জীবনকে খুন করে দিয়েছি। কথাকে ঠিক তবে ঠিক বললাম? সম্মানিত হাজিরিন, কথা ভালো করে মাথায় নেন, বোঝার চেষ্টা করেন। এজন্যই দরকার আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থাতে কোরআন এবং সুন্নাহকে জরুরি ভিত্তিতে ঢুকানো দরকার। ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করেন, মাথায় নেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, পারমাণবিক বম বিস্ফোরণের মাধ্যমে পুরা জাতিকে একসাথে কখনো ধ্বংস করা যায় না। একসাথে 2, 4, 5, 10 লক্ষ মানুষ হয়তো ধ্বংস করা যাবে, হত্যা করা যাবে। দোস্ত আমার, বন্ধুরা আমার, কিন্তু জাতীয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে, জাতীয় শিক্ষা ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ মুক্ত করার মাধ্যমে পুরা জাতিকে তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়। কথা বুঝাতে পারলাম কিনা? দেখুন, পারমাণবিক বম বিস্ফোরণ করলে একসাথে কয়জন মানুষ মরতে পারবেন, কয় লাখ মানুষ মরতে পারবেন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে দিলে পুরো জাতিকে নিধন করা সম্ভব। ঠিক না ঠিক বললাম? বলেন। এরা শুধু জন্মগতভাবে মানুষ থাকবে, ভেতরটা মানুষ থাকবে না। ভেতরটা হবে জঙ্গলি জীব জানোয়ারের চাইতো মারাত্মক। কথা বুঝাতে পারলাম কিনা? বলেন। এখানে শিক্ষিত সচেতন ভাই বন্ধুরা আছেন, আপনারা জানেন ব্রিটিশেরা এই ভারত উপমহাদেশকে 190 বৎসরের মতো তারা শোষণ করে গেছে। প্রায় 200 বৎসর পর্যন্ত তারা শোষণ করে গেছে। বাণিজ্যের নাম দিয়ে দেশে তারা এসেছিল। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সর্বশেষ তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আফসোস, ব্রিটিশ চলে গেছে বটে, কিন্তু ব্রিটিশদের আধ্যাত্মিক সন্তান জন্মানোর ব্যবস্থা তারা নিজেরা করেই তারপরে গিয়েছে। কথা বুঝাতে পারলাম কিনা? বলেন। শুনুন, কোন একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, আকবর ইলাহাবাদ বলেছিল, হায় আফসোস, ফেরাউন মূসা নবীজির বেড়ে ওঠাকে থামানোর জন্য শত হাজার হাজার শিশু সন্তানকে নিধন করেছে, হত্যা করেছে। তার সিদ্ধান্ত ছিল ভুল। আমি যদি ফেরাউন হতাম, আমি এই কাজটা কখনো করতাম না। আমি সকল সন্তানদেরকে স্বাভাবিক গতিতে বেড়ে উঠতে দিতাম। আমি আমার মিশনে সাকসেসফুল হওয়ার জন্য শুধুমাত্র জাতীয় শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দিতাম। জাতীয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে হতো কি, জন্মগতভাবে তারা ইসরায়েলি হয়ে জন্ম লাভ করত, আদর্শগতভাবে তারা ফেরাউনি হয়েই বেড়ে উঠতে বড় হতো। ব্রিটেন চলে গেছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে এমন করে পরিবর্তন করে দিয়ে গেছে যে আমাদের বাঙালিরা বাঙালি হিসেবে জন্ম লাভ করে, কিন্তু আদর্শ লালন করে পুরাটা পশ্চিমাদের। আদর্শিক সন্তান হলো ব্রিটেন এবং আমেরিকার, ইহুদি এবং খ্রিস্টানদের। কথাকে ঠিক তবে ঠিক বললাম? বলেন। সম্মানিত হাজিরিন, আমার দেশের অনেক বুদ্ধিজীবীরা আছেন, অনেক শিক্ষিত ভাই বন্ধুরা আছেন, তারা এই কথাগুলি আমাদেরকে বোঝাবার চেষ্টা করে, হুজুর আপনাদের মাথা এত ব্যথা কেন? এত মাথা ব্যথার তো কোনো কারণ নাই। আমাদের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো আছে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের জাতির মুসলমানদের যে গ্যাপটুকুন আছে মাদ্রাসা দিয়ে সেই গ্যাপ পূরণ করব। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি কল্পনার সাগরে এখনো হাবুডুবু খান?
বাংলাদেশে যেই পরিমাণ মুসলমান ছেলে মেয়েরা লেখাপড়া করে, তার মধ্য হতে আমাদের মাদ্রাসাগুলা শতকরা 5% ছেলে মেয়েকেও এখনো টানতে পারে না। শতকরা 5% ছেলে মেয়েদেরকে আমরা টানতে পারি না। বাদ বাকি 90 থেকে 95% মুসলমানদের ছেলে মেয়ে সকলেই হলো জাতীয় শিক্ষা ব্যবস্থার দিকে ধাবমান। আমাদের এই ছেলে মেয়েগুলাদের ভবিষ্যৎকে যারা কোরআনে কারিমটাকেও সহি শুদ্ধ করে পড়তে জানছে না, শিখতেও পারছে না, আকীদার ব্যাপারে যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে যে সরি, এ বিষয়ে আমাদের কোনো জানা নাই। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? মাসাইলের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, মুসলমানের সন্তানরা বলবে এটাও আমি জানি না। না না দোস্ত, আমার আপনার দরকার আমাদের সন্তানদেরকে প্রাথমিক দ্বীনি শিক্ষা যেটা বাধ্যতামূলক, আমার আপনার সন্তান সকলকে সেই প্রাথমিক দ্বীনের শিক্ষাটা বাধ্যতামূলক দেয়া দরকার। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, টাকা থাকলে হজ আর যাকাত দেয়া যেমন ফরজ, প্রত্যেক মুসলমানদের সন্তানদেরকে প্রাথমিক দ্বীনের শিক্ষাটা বাধ্যতামূলক দেয়াটা সকলের জন্য ফরজে আইন। কথা বুঝাতে পারলাম কিনা? সকলকেই শিখতে হবে। কেন শিখবেন না, কেন বলতে পারবেন না? আফসোস লাগে, আমার দেশের অনেক উচ্চ শিক্ষিত ভাইয়েরা আছে, অনেক ডাক্তার আছেন, অনেক ডক্টর আছেন, অনেক লয়ার আছেন, অনেক বড় বড় উচ্চ শিক্ষিত ভাই বন্ধুরা আছে, তাদেরকেও যদি বলা হয় আপনি কি আল্লাহর কালাম কোরআনে কারিমটাকে সহি শুদ্ধ করে পড়া জানেন, তখন সে বলে সরি হুজুর, আমি তো কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে জানি না। হায় আফসোস, আফসোস, এর চাইতে বড় ব্যর্থতা কি হতে পারে? আপনি দেশে লেখাপড়া করলেন, বিদেশেও লেখাপড়া করলেন, বিদেশ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসলেন, অথচ আপনি বাড়ির পাশে মক্তব, মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকের কাছে 2টা মাস যদি আপনি সময় দিতেন, তারপরেও তো দিনের প্রাথমিক জ্ঞানটা অর্জন করতে পারতেন, দিনের কোরআনে কারিমের সহিত তেলাওয়াতটা শিখতে পারতেন। আফসোস এবং দুঃখ লাগে, বিদেশে যাইতে পারলেন। হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন।